আর্যভট্ট একটাই শূন্য আবিষ্কার করেছিল, সিপিএম 19-এ শূন্য আবিষ্কার করেছে লোকসভায়, 21-এ বিধানসভায় শূন্য আবিষ্কার করেছে, আবার 24-এ লোকসভায় আরেকটা শূন্য আবিষ্কার করেছে। 3 বার শূন্যের হ্যাট্রিকে সিপিএম মহাশূন্য আবিষ্কার করেছে। যত এইসব কথা বলছে মানুষ ওদের মুখে ডিম টমেটো এইসব ছুঁড়ে মারছে, আর ডিমটা ওদের জন্য সিম্বলিক। সিপিএম রেগে যায় আমার মনে হয় এই কারণে যে ডিমটাকে দেখতে শূন্য, তৃণমূল শূন্যটাকে যদি নিয়ে নেয় তাহলে আমরা যাবো কোথায়? ওই গানটা ছিল, তুমি কাশি যেতে পারো গয়া, পাবে না কো খুঁজে এমন অপয়া। নিজেকেই নিজে সার্টিফাই করা এইরকম ভালো আর কাউকে খুঁজে পাই, কিন্তু আমাদের লক্ষ্মী বেচা। আমাকে যদি বলা হয় যে মমতাদির বাড়িতে বিজয়ার প্রণাম করতে কেন গিয়েছেন, আমি বলবো এটা আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অমিত শাহ কদিন আগে আমরা দেখলাম আমাদের রাজ্যে এলেন এবং এসে 2024-এর টার্গেট ঠিক করে দিয়ে গেলেন, 35টা আসন জিততে হবে। 2023-এর পঞ্চায়েত নিয়ে কোনো কথা তার মুখ থেকে আমরা শুনতে পাইনি, কোনো সংবাদ মাধ্যমও শুনতে পাইনি। একটা ওই মাধ্যমিক পরীক্ষার চিন্তা নেই, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে চিন্তা করতে হবে। সুজনবাবুর প্রথমত দ্রুত আরোগ্য কামনা করছি, আর বলবো যে জ্বরই যখন হয়েছে, কথা বলতে পারছেন না, বমি বমি পাচ্ছে, বিকেল অবধি মিডিয়াকে বাইটটা না দিলেও পারতেন, কারণ বিকেল পর্যন্ত আমরা একাধিকবার এবিপি আনন্দের পর্দায় আপনার বাইটটা শুনলাম, তারপরে দেখলাম জ্বর এসে গিয়েছে। হতে পারে বিরোধী সজল হঠাৎ করে ওই ডেকোরেটরের তাঁবুতে এসি, পঞ্চায়েতের সঙ্গে কি সম্পর্ক আমি জানি না, ও বোধহয় ইন্সপায়ার্ড হয়েছে। সেদিনও চিরকুট ছিল। আর সিপিএম আগে কম্পিউটারাইজেশনের বিরোধিতা করত, কম্পিউটার শ্রমিক বিরোধী, চাকরি খেয়ে নেবে। আর এখন দেখলাম ওই কম্পিউটার আর ইন্টারনেটের যুগে আজকেও চিরকুট এলো, সেটা সুমনদের মোবাইলে চিরকুটটা এলো, পার্থক্যটা এটুকুই। এক বিকাশের ছোঁয়ায় সারা দেশের মানুষ নাজেহাল, আরেক বিকাশের ছোঁয়ায় বিচারপতিও নাজেহাল। বিকাশ যাকে ছুটছে তারই ধ্বংসাবশেষ হয়ে যাচ্ছে। তন্ময়দার উপর একাধিকবার শোকজের খাড়া এসছে, কে আর সাত করে আবার নতুন করে শোকজ খেতে চায়। সালটা 1997। 1 ডিসেম্বরের দিনে সভা থেকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন তৎকালীন প্রদেশ কংগ্রেসের যুবনেত্রী এবং সাংসদ। 1 জানুয়ারি 1998 সেই নেত্রীর তৈরি দলকে স্বীকৃতি দিল ভারতের নির্বাচন কমিশন। সেই নেত্রীর নাম ছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 13 বছর পর অর্থাৎ 2011 সালে নানা চড়াই উতরাই লড়াই পেরিয়ে 34 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। আজ আমরা এসেছি তৃণমূল নেতা এবং 98 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছে। যাওয়া যাক। দাদা, আপনাকে আমাদের চ্যানেলে অনেক স্বাগত। না, আমি প্রথমত মনসিজ, আমি ওকে চিনি। ও একটি নতুন ইউটিউব পোর্টাল চালু করেছে যার নামটাও খুব ইন্টারেস্টিং, টক এটিভ, মানে একসাথে নয়, টক-e-tif, টকেটিভ। নতুন রকমের উদ্যম, নতুন রকমের উদ্যোগ। আমার মনে হয় যারা একটু অন্য ঘরানার সংবাদ দেখতে পছন্দ করেন তাদের ভালো লাগবে। ও পড়াশুনো করছে, রাজনীতির প্রতি আগ্রহ আছে, সামাজিক কাজকর্মের সাথে জড়িত। আমার মনে হয় ওর উপস্থাপনা একটু অন্য রকমের ফ্লেভার নিয়ে আসবে। যারা আজকে ইউটিউবের নতুন জগৎকে এক্সপ্লোর করছেন, আমার ধারণা টকেটিভ তাদের ভালো লাগবে। আমি ধন্যবাদ জানাই ওকে এবং আপনারা যারা ওর চ্যানেল দেখছেন সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। এই আপনি যে আমার নামে এত ভালো ভালো কথা বললে, এতেই মানে একদম হয়ে যাচ্ছে ভেতরটা। আচ্ছা, আপনি অঙ্কের ছাত্র ছিলেন, তারপর MCA করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন। হঠাৎ আপনার কেন মনে হলো যে রাজনীতিতে আসবেন? হঠাৎ মনে হয়নি তো। আমি তো যখন কলেজে পড়ি তখন থেকে আমি ছাত্র রাজনীতি করি। আমি তখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি, তখন কংগ্রেস ছাত্র পরিষদ। আমি যখন 1996 সালে চারুচন্দ্র কলেজে অ্যাডমিশন নিই তখন থেকে আমি ছাত্র পরিষদের কর্মী। তখনও আমার কলেজের গেট লিডার ছিল যিনি, তিনি আজকে কলকাতা পুরসভারই বড় ভারত চেয়ারপারসন, আমার দাদা, আমার বন্ধু সুশান্ত ঘোষ স্বরূপ। তখনও আমাদের জেলা এবং রাজ্যের নেতা ছিলেন যিনি, তিনি কলকাতা পুরসভার বর্তমানে MIC বৈশালক চট্টোপাধ্যায়। তো আমার রাজনীতির পথ চলা ছাত্র পরিষদ দিয়ে। আমি তখন অঙ্কে স্নাতক নিয়ে ভর্তি হয়েছিলাম, ম্যাথমেটিক্স অনার্স কমপ্লিট করি। তার পরবর্তীকালে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স করি, তারপরে কর্পোরেটে বহু বছর চাকরি করি। কিন্তু রাজনীতি এমন একটা টান এবং রাজনীতির যে আবেগ,
সেই আবেগ, বিশেষ করে ছাত্র রাজনীতির যে আবেগ, সেই আবেগ যদি একবার সত্যি সত্যি কারোর মধ্যে সঞ্চারিত হয়, তাকে রাজনীতি থেকে পুরোপুরি বিবর্জিত রাখাটা কার্যত অসম্ভব। ঘটনাচক্রে আমার যে কলেজ ছিল চারুচন্দ্র কলেজ, মমতাদি বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব। আমার কলেজ লেক রোডের রাসবিহারির কাছে, মমতাদি বাড়ি হাজরা। সেই সুবাদে মমতাদিকে তখনকার সময় কাছ থেকে দেখা, সেই সুযোগ পাওয়া, এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির সেই বয়সের যে উন্মাদনা, সামগ্রিকভাবে একটা প্যাশন, সেই প্যাশন থেকে চোখের সামনে দেখা যে তৃণমূল কংগ্রেসের তৈরি হওয়ার প্রসেসটাকে, একজন ছাত্র রাজনীতি কর্মী হিসেবে আমার এখনো গর্ব হয় যে আমাদের চারুচন্দ্র কলেজের 4 নম্বর রুম থেকেই তৃণমূল ছাত্র পরিষদের রেজলিউশন তৈরি হয়েছিল। সেই সময় আমি নিজে সেই সময়ের সাক্ষী, সেই ইতিহাসের আমি সাক্ষী। তো নতুন করে হঠাৎ করে রাজনীতিতে আসা নয়, আমি প্রায় 1996 ধরলে আমি জনপ্রতিনিধি হয়েছি 2015 সালে। 19 বছরের রাজনীতি, তার মধ্যে 19 বছরের অধিকাংশ সময়টাই, প্রায় 12-13 বছর আমি শুধু ছাত্র রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত ছিলাম। 1996 থেকে শুরু করলে আমি 2010 সালে আমি যুব রাজনীতিতে আসি। 2009 পর্যন্ত আমি ছাত্র পরিষদের দক্ষিণ 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক ছিলাম। সেই সময় আমার মনে আছে আমরা ক্যানিং বঙ্কিম সর্দার কলেজে ইউনিট ফেলে আমরা জয়লাভ করেছিলাম, আমাদেরকে মারা হয়েছিল। আমি তখন দক্ষিণ 24 পরগনা, আমাদের যিনি সভাপতি ছিলেন প্রণবেশ মণ্ডল, সেও বর্তমানে রাজপুর সোনারপুরের জনপ্রতিনিধি কাউন্সিলর, আমি ছিলাম জেলা সেক্রেটারি, আমাদেরকে বেধড়ক মারা হয়েছিল। কিন্তু আমরা ইউনিট ফেলেছিলাম এবং সেখান থেকে সেই কলেজে আমরা বাম জামানায় জয়যুক্ত হয়েছিলাম। দক্ষিণ কলকাতা জেলার জেনারেল সেক্রেটারি ছিলাম, সেটাও 2010 থেকে 9-10 থেকে 2014 পর্যন্ত। তাই ছাত্র এবং যুব রাজনীতি করে, এবং তার মধ্যে 80% সময় কিন্তু বিরোধী থাকা অবস্থায় রাজনীতি করেছি। এমন নয় যে আমরা কেউ খুব সহজ সময় রাজনীতি করেছি। যেই সময় রাজনীতি করেছি আমাকে নিজে বাড়ির সামনে সিপিএম এর হাতে একাধিকবার আক্রান্ত হতে হয়েছে। আমাকে তখন আমাদের বিধায়ক ছিলেন অধ্যাপক সৌগত রায়, ঢাকুরিয়া বিধানসভা ছিল, আমাকে মারতে সিঙ্গুর পর্বে এবং তাপসী মালিকের মৃত্যুর পরে বন্ধ দেখা হয়েছিল। সেই সমর্থনে মিছিল করার অপরাধে সিপিএম এর হারমাত বাহিনী আমাকে মারতে মারতে বাঘাওয়াতির মোড়ে প্রায় কার্যত অচৈতন্য করে ফেলে। সেই সময় সৌগতদা নিজে আমাকে তার গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে পিজি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, নইলে হয়তো সেদিনকে আমি বেঁচেও ফিরতাম না। তার পরবর্তীকালে একাধিকবার আক্রমণের মুখে পড়েছি। স্বাধীনতার পরে জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে দুটো এমন ওয়ার্ড থেকে আমি লড়েছি, যে দুটো ওয়ার্ড তার আগে কখনো তৃণমূল কংগ্রেস বা কোনো জাতীয়তাবাদী দল তারা কখনোই জয়যুক্ত হয়নি। তাই খুব স্বাভাবিকভাবেই রাজনীতিতে নতুন আসা নয়, রাজনীতির মধ্য দিয়ে পথ চলা। আমি যখন কর্পোরেটে ছিলাম তখনও আমার মনে আছে, আমি যখনই অবসর সময় পেতাম দলের কাজে নিজেকে নিয়োজিত করতাম। মানে শুক্রবার অফিসের পর থেকে একদম রবিবার মধ্যরাত পর্যন্ত আমি পার্টির কাজেই থাকতাম। তখন জেলা প্রেসিডেন্ট ছিলেন অরূপ ভদ্র। আমি প্রতি শুক্রবার মনতার সাথে জেলায় বেরিয়ে যেতাম, জেলা করতাম শুক্র শনি রবি পুরো জেলা করে, আবার সোমবার থেকে এসে অফিস করতাম, এবং তার মাঝে মাঝেও যখন যেখানে পার্টির কাজ থাকতো তখন সেখানে সেই পার্টির কাজে উপস্থিত হতাম। রাজনীতি একটা প্যাশন। আমি গর্বিত যে আমি ছাত্র রাজনীতি একজন কর্মী, জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির কর্মী। আমার রক্তে রয়েছে ভারতবর্ষের সংবিধান, রক্তে রয়েছে জাতীয়তাবাদের আদর্শ। সেই আদর্শের জন্য আমি গর্বিত, এবং আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূলের একজন কর্মী, মমতাদির একজন সৈনিক। মাথার উপর মমতাদি আর তার সাথে অভিষেক ব্যানার্জি, এই কম্বো বিজেপির মতো রেজিমেন্টেড পার্টিকে হারাতে যে সক্ষম, সেটা একাধিকবার 21 হোক বা 24 হোক একাধিক নির্বাচনে কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। আপনি বললেন মাথার ওপর মমতাদি, আমি দেখতে পাচ্ছি সত্যি মাথার ওপর মমতাদি আছেন। যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা বিশ্বাস করি সিপিএম যেত না যদি না মমতাদি থাকতো। আমরা বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস দল হিসেবে অস্তিত্ব থাকতো না যদি না মমতাদির মতো নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব থাকতো। নেতাজির লড়াইয়ের সাথে কারোর তুলনা হয় না, কিন্তু কংগ্রেসের ইতিহাসে যদি কংগ্রেসের বাইরে গিয়ে রাজনীতিবিদ হিসেবে সফলতম কাউকে ধরতে হয় পরিসংখ্যান নিরিখে, তাহলে কিন্তু সেই নামটি মমতা ব্যানার্জি। না, এটা মানতেই হয় যে ওনার মতো বিরোধী নেত্রী হয়তো ভূভারতে আমরা দেখিনি, এটা একদম ঠিক কথা। আমি দলমত নির্বিশেষে আইডিওলজির কথা যাচ্ছি না, কিন্তু ছাত্র হিসাবে, রাজনীতির ছাত্র হিসেবে এটা অবশ্যই উনি আমার অনুপ্রেরণা হিসেবে থাকেন যে এমন বিরোধী নেত্রী কিংবা এমন বিরোধিতাটা করতে হয়। আচ্ছা, 21শে জুলাই আপনাদের যে ধর্মতলা সমাবেশটা হয়, আপনি দেখেছি সকাল সকাল চলে যান, 12টার সময় জননেত্রী আসেন,
আপনারা এই সকাল থেকে 12টা অবধি কী করেন ওনার বক্তৃতার আগে অবধি? না, তুমি বুঝতে হবে 21শে জুলাই আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব থাকে। প্রত্যেকের ওয়ার্ডের কর্মীদের সংগঠিত করে পাঠানো, জেলার যে মিছিলটা বেরোয় সেই মিছিলটার সঙ্গে কোঅর্ডিনেশন করা, যাতে সমস্ত 21শে জুলাই এত মানুষ আসেন। ধর্মতলার রাস্তাও সেই অর্থে ছোট হয়ে যায় 21শে জুলাইয়ের যে জনসমাগম আছে। বলুন না, কলকাতা শহরের বুকে যদি 50,000 1 লাখ লোক হয় তাহলেই রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এবার 21শে জুলাই এক একবার 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ করে লোক আসে। সেই জনসমুদ্রকে একটা সার্টেন ডিরেকশনে নিয়ে যাওয়ার কাজটা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নিচুতলার লেভেলে যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন বা কোনো দায়িত্বপ্রাপ্ত পদে রয়েছেন আমাদের মতো কেউ কেউ, তারা আমরা এই জিনিসগুলো দেখাশোনা করি যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা না হয়। 21শে জুলাই মানে শুধু 13 জন যুবক নয়। 21শে জুলাই মানে বাঁকুড়া খ্রিস্টান কলেজে যখন 1980 সালে সুদেব ঘটককে নৃশংসভাবে খুন করা হয়েছিল ছাত্র পরিষদ করার অপরাধে, 21শে জুলাই মানে সুদেব ঘটকের স্মৃতিতর্পণের দিন। 21শে জুলাই মানে 2007 সালের 25শে সেপ্টেম্বর সিঙ্গুরের বিডিও অফিস থেকে মারতে মারতে রাজকুমার ভুলকে তুলে নিয়ে গিয়ে গুম খুন করা হয়েছিল, আজও তার ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। 21শে জুলাই রাজকুমার ভুলেরও স্মৃতিতর্পণের দিন। 21শে জুলাই মানে গর্চপ্রবেরিয়ায় 3রা জানুয়ারি 2007 ভুতান মোড়ে যখন গুলি চালিয়ে প্রথম 3 জনকে খুন করেছিল, সেই 3 জনেরও স্মৃতিতর্পণের দিন। 21শে জুলাই মানে নন্দীগ্রামের বাসন্তী কর, সুপ্রিয়া জানা, ভরত মণ্ডল, শেখ সেলিম, ইমদাদুল, তাদের স্মৃতিতর্পণের দিন। 21শে জুলাই মানে নেতাজি গ্রামের শহীদদের স্মৃতিতর্পণের দিন। 21শে জুলাই মানে কেশপুরে যে হাজার হাজার কর্মীকে আরামবাগ, গোঘাট, খানাকুল, কেশপুরে খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদের সকলের স্মৃতিতর্পণের দিন। 21শে জুলাই মানে আমতার কান্দুয়া গ্রামে যখন হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে পঞ্চায়েত নির্বাচনের পর হাতের পাঞ্জা কেটে দেওয়া হয়েছিল, তাদেরকে স্মরণ করবার দিন। 21শে জুলাই মানে সাতগাছিয়ায় জ্যোতি বসুর বিরুদ্ধে জুম্মান আলী প্রার্থী ছিল। জুম্মান আমার পরিচিত ছিলেন, আমি আগে যে ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলাম সেখানে জুম্মানদার পারিবারিক বাড়ি। জুম্মানদার ইলেকশন এজেন্ট বসার অপরাধে সাতগাছিয়ে খেজুর গাছের সাথে কংগ্রেসের কর্মীকে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে গলার মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, শ্বাসনালীতে আটকে সেই কর্মীর মৃত্যু হয়। 21শে জুলাই মানে তারও স্মৃতিতর্পণ। 21শে জুলাই মানে বারাসাতের কাছারি ময়দানে গুলি চালিয়ে যখন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়, তারও স্মৃতিতর্পণ। 21শে জুলাই মানে 34 বছরে বাম আমলে আমাদের যত যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকে স্মৃতিতর্পণ করবার দিন। সিপিএম এর সস্তার রাজনীতি করতে করতে 21শে জুলাইকে নিয়ে খিল্লি করতে করতে অনেক কথা বলেছে। বাংলার মানুষ আসল খিল্লিটা ওদের সাথে করে দিয়েছে। 34 বছরে যারা বলেছিল আমরা 235 ওরা 30, তাদেরকে 34 বছর পরে মানুষ শূন্যে করে পরিণত করে দিয়েছে। সিপিএম আগামী দিনে একটা জিনিসে দাবি করতে পারে যে ভারতবর্ষ গণিতে খুব এগিয়ে গেছিল, কারণ আর্যভট্ট, রামানুজের মতো ব্যক্তিত্বরা গণিত শাস্ত্রকে নিজের মেধার জোরে বিশ্বের কাছে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। আমি যেহেতু নিজে ম্যাথামেটিক্সের ছাত্র, আমার খুব ইন্টারেস্ট। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন, কিন্তু আর্যভট্টর থেকেও বড় ম্যাথামেটিশিয়ান হচ্ছে বাংলার সিপিএম। আর্যভট্ট একটাই শূন্য আবিষ্কার করেছিলেন, সিপিএম 19-এ শূন্য আবিষ্কার করেছে লোকসভায়, 21-এ বিধানসভায় শূন্য আবিষ্কার করেছে, আবার 24-এ লোকসভায় আরেকটা শূন্য আবিষ্কার করেছে। 3 বার শূন্যের হ্যাট্রিকে সিপিএম মহাশূন্য আবিষ্কার করেছে। তাই মোহাম্মদ সেলিম এবং কোম্পানিকে আগামী দিন, যেহেতু গণিতে নোবেল নেই, ফিল্ডস মেডেল দেওয়া হয়, আগামী দিন যদি নোবেলের পরিবর্তে ফিল্ডস মেডেল দেওয়া যায়, তার জন্য আমি যদি ক্ষমতা থাকে আমি অন্তত নামটা সুপারিশ করবো। আমি আপনার মাধ্যমে অনুরোধ করলাম, একটা খোঁজখবর নেবেন, জানাবেন কোথায় সুপারিশ করা যায়, আমি কাজ অবশ্যই সুপারিশ করার চেষ্টা করব। 21শে জুলাই মানে আমরা ইন্টারনেটে ছেয়ে থাকি হচ্ছে 21শে জুলাই মানে জাতীয় ডিম ভাত দিবস, মানে ডিম ভাতটা নিয়ে একটা সেন্সেশন। তো আপনাদের জন্য কি ডিম ভাত থাকে নাকি আপনাদের জন্য, নেতাদের জন্য আলাদা থাকে, খাবার থাকে? ডিম খুব উপকারী পুষ্টিকর জিনিস। আমি আজকেও সকালে ডিম সেদ্ধ খেয়েছি বাড়িতে, এবং আমি রোজই ডিম সেদ্ধ খাওয়ার চেষ্টা করি, কারণ ডিম খুব উপকারী খাদ্য হিসেবে। ডিম একটি সুষম খাদ্য বলা চলে। সিপিএমের সমস্যা হচ্ছে সিপিএম ডিম ভাত করছে। সিপিএম একটা সময় যখন ব্রিগেড করতো, লোকের বাড়ি বাড়ি থেকে রুটি চাইতো, রুটি নিত, রুটি, গুড়, আলুর দম। সিপিএম হয়েছে ব্রিগেড করতো। সিপিএম তো গরিবের দল ছিল, এটা সত্যি কথা একটা সময়, এবং তারা গর্ব করেই বলতো সর্বহারার পার্টি। সর্বহারার পার্টি যখন ডিম ভাতকে কটাক্ষ করে তখন বুঝতে অসুবিধা হয় না, আসলে মার্কসটা ঠিক মতো পড়েনি, তো ওই জন্যই সমস্যাটা। মার্কসটা ঠিক মতো যদি পড়তো
তাহলে শ্রেণীর ভিত্তিতে রাজনীতির কথা বলা বামেরা ফুটকি লাগিয়ে রাম হয়ে যেত না। ওরা ডিম ভাত বলছে, মানুষ ওদের মুখে পচা ডিম ছুঁড়ে মারছে। যত এইসব কথা বলছে, মানুষ ওদের মুখে ডিম, টমেটো এসব ছুঁড়ে মারছে, আর ডিমটা ওদের জন্য সিম্বলিক। সিপিএম রেগে যায় আমার মনে হয় এই কারণে, যে ডিমটাকে দেখতে শূন্য, তৃণমূল শূন্যটাকে যদি নিয়ে নেয় তাহলে আমরা যাবো কোথায়। আমার মনে হয় সিপিএম ওই কারণে রেগে গিয়ে ডিম ভাত নিয়ে বড় বড় কথা বলে। আপনাদের দলে বহু অভিনেতা অভিনেত্রীরা এসছেন, আমাদের দেখেছি মুখ্যমন্ত্রী অভিনেতা অভিনেত্রীদের বেশ ভালোই বাসেন, কিন্তু কিছু রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি থেকে অভিনেতা হয়েছেন, অভিনেতা থেকে রাজনীতি। তার মধ্যে আমরা দেখছি পার্থ ভৌমিক আছেন, চন্দ্রনাথ সিনহা আছেন, শান্তনু সেন আছেন, মদন মিত্র আছেন। এনাদের মধ্যে মানে কাকে আপনি অভিনেতা হিসাবে, নেতা হিসাবে নয়, অভিনেতা হিসাবে কাকে আপনি মানে সবচেয়ে বেশি পছন্দ করবেন? আমার ব্যক্তিগত স্তরে ভালো লাগা বলতে পারেন, আমি পার্থ ভৌমিকের অভিনয় আমাকে বেশ ভালো লেগেছে। আমি বিশেষ করে প্রলয়ের যে সেকেন্ড সিরিজটা, আবার প্রলয়, তাতে পার্থ ভৌমিকের অভিনয় বাকি সকলের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে পার্থ ভৌমিক খুব ভালো অভিনয় করেছেন, এবং দেখে বোঝা যাচ্ছে যে অভিনয় তিনি আর কারোর থেকে খুব একটা পিছিয়ে তো ননই, বরং যথেষ্টই দরদ। আচ্ছা, এই যে আপনি দুদিন আগে পোস্ট করেছিলেন যে শুভেন্দু অধিকারী বলছেন আমি যার দিকেই তাকাই ধ্বংস হয়ে যায়, আপনি লিখে পোস্ট করেছিলেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে গেছে বলে আপনি এরকম বলছেন? না, এটা শুভেন্দু সম্ভবত এই নন্দীগ্রামে একটা বক্তৃতা দিতে গিয়ে বলেছিল কোনো এক তৃণমূলের নেতাকে উদ্দেশ্য করে, যে আমি যার দিকেই তাকাই ধ্বংস হয়ে যায়। সম্ভবত নন্দীগ্রামের শেখ সুপিয়ানকে উদ্দেশ্য করে বলেছিল। তো আমি এত ভালো সার্টিফিকেট, আমি সাম্প্রতিককালে ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায় পাতালঘর অবলম্বনে একটা সিনেমা হয়েছিল, তাতে ওই গানটা ছিল, তুমি কাশি যেতে পারো গয়া, পাবে না কো খুঁজে এমন অপয়া। নিজেকেই নিজে সার্টিফাই করা এইরকম ভালো আর কাউকে খুঁজে পাই। নিজেই বলছে যে আমি যার দিকে তাকাই ধ্বংস হয়ে যায়। আমার হঠাৎ করে মনে পড়লো নরেন্দ্র মোদীর দিকে শুভেন্দু অপলক নয়নে তাকিয়ে রয়েছে, মানে সকাতর ওই কাদিস যতনে কহ কহ শোনো শোনো পিতা, মানে শুভেন্দু প্রায় সেরকম ভাবে তাকিয়ে রয়েছে কখন নরেন্দ্র মোদী তার দিকে একটু স্নেহাতুর দৃষ্টি বর্ষণ করে। একদিকে বলছে আমি যার দিকেই তাকাই ধ্বংস হয়ে যায়, তারপর নরেন্দ্র মোদী মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি জানি না ওটার পরেই কাকতালিও কিনা যে 18টা সিট ছিল বিজেপির, দুম করে 12তে নেমে গেল। তো যার দিকে তাকায় ধ্বংস হয়ে যায়, ও বিজেপির সভাপতির চেয়ারের দিকে তাকাচ্ছে, ওই জন্য বিজেপিটাও ধ্বংস হয়ে যাচ্ছে। সিপিএম মহাশূন্য হয়েছে, আগামী দিন বিজেপির ভবিষ্যৎ এই রাজ্যে সিপিএম অর্থাৎ শূন্য। শুভেন্দুর মতো নেতা যত থাকবে তত আমাদের জন্য ভালো। মানে শুভেন্দু বাবু বিজেপির জন্য ক্ষতিকারক বলছে? শুভেন্দু আমাদের লক্ষ্মী পেঁচা, ও যাকে ছুবে সেই ধ্বংস হবে, নিজেই তো বলছে। তা আমি আশা রাখবো শুভেন্দু অধিকারী তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন নতুন বছরে, এবং বেশি বেশি করে বিজেপির দিকে তাকান যাতে বিজেপিটা তাড়াতাড়ি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, তোমাকে এবং তোমার চ্যানেলকে। একটু সাবস্ক্রাইব করতে বলে দিন। আমার অনেক শুভেচ্ছা রইল, কিন্তু তোমার চ্যানেলকে যদি আগে সাবস্ক্রাইব করতে বলি তাহলে তোকে আমার চ্যানেল কম সাবস্ক্রাইব করবে। তাই জন্য অবশ্যই টকেটিভ মনসিজের নতুন চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। এবং আমি অরূপ চক্রবর্তী, আমার চ্যানেল অরূপ সি, যদি ভালো লাগে অরূপ সিতে গিয়ে আমার যে রাজনৈতিক ভিডিওগুলো থাকে বা অন্যান্য ভিডিওস আছে ভালো লাগলে সেগুলোকে সাবস্ক্রাইব করবেন। মনোজিতের সাথে থাকুন, টকেটিভের সাথে থাকুন। আমি অরূপ চক্রবর্তী, আমার অরূপ সির সাথেও থাকবেন। নমস্কার, ধন্যবাদ।